আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই মুভিটা 2011 সালে মুক্তিপ্রাপ্ত আসগর ফরহাদির অস্কার জয়ী ইরানিয়ান মাস্টারপিস। মুভিটার নাম এ সেপারেশন। কথা দিচ্ছি সময়টুকু বৃথা যাবে না আপনার। এমন কিছু মুভি তৈরি হয়েছে যেগুলো শুধু মুভি নয়, তার থেকেও অনেক বেশি কিছু। মা আর বাবার লড়াইয়ে যখন আদালত জানতে চায় তুমি কার কাছে থাকতে চাও, তখন একটা 12 বছরের সন্তানের কাছে সেই উত্তরটা দেওয়া মৃত্যুতুল্য যন্ত্রণার চেয়েও বেশি কিছু। এক পাশে আদর্শবাদী বাবা, অন্য পাশে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো মা, আর মাঝখানে পৃষ্ঠ হওয়া এই নিষ্পাপ শৈশব। কেন একটি সাধারণ সংসার তুচ্ছ ইগোর কারণে ধ্বংস হয়ে যায়? তো হাই, আমি মিকাইল ইসলাম। কোরিয়ান সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। داشت میمرد من رسیدم خانم بیا برو মুভি শুরু হয় একটি কোর্টের মধ্যে, যেখানে একটা মধ্যবয়সী কাপল নাদির ও সিমিন এসেছে তাদের ডিভোর্সের জন্য। সামনে থাকা বিচারক সিমিনকে প্রশ্ন করে, আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন? আপনার স্বামী কি নেশা করে? তখন সিমিন বলে না। তখন বিচারক তাকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে কি আপনার স্বামী আপনাকে নির্যাতন বা মারধর করে? সিমিন তাকে এবারও না বলে, আরো বলে, আমার স্বামী অনেক ভালো একজন মানুষ। তখন বিচারক তাকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি ডিভোর্স কেন দিতে চাচ্ছেন? তখন সিমিন বলতে শুরু করে, আমার দেশের বাইরে অনেক ভালো একটা চাকরি হয়েছে, আমি চাই নাদির এবং আমাদের সন্তান সহ সেখানে সেটেল হতে, কিন্তু নাদির এদেশ থেকে কোথাও যেতে চায় না, আর এই কারণে আমি তাকে ডিভোর্স দিতে চাই। আর যদি নাদির আমার সাথে যেতে রাজি হয় তাহলে আমি এখনই ডিভোর্স লেটার ক্যান্সেল করছি। এরপর নাদির তার কথা বলতে শুরু করে। নাদির বলে, এর পৃথিবীতে আমার বাবা ছাড়া কেউ নেই, আমার বাবা অনেক বৃদ্ধ আর সে নিজে নিজে একা চলতেও পারে না, আমি কোনোভাবেই আমার বাবাকে রেখে দেশের বাইরে চলে যেতে পারবো না। তখন সিমিন তাকে বলে, বিদেশে গেলে আমরা অনেক ভালো ক্যারিয়ার করতে পারবো আর আমাদের মেয়ের ফিউচার অনেক ভালো হবে। নাদির এবং সিমিনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর নাদির কোনোভাবেই তার বাবাকে রেখে বিদেশে যেতে রাজি হয় না, কারণ নাদির মনে করে সন্তান হিসেবে তার দায়িত্ব সে কোনোভাবেই এড়াতে পারে না। আর এই চিন্তাভাবনা আসলে প্রত্যেকটি সন্তানেরই হওয়া উচিত, অ্যাটলিস্ট বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, কারণ তারা তখন ব্যাপকভাবে অসহায় হয়ে যায়। যেহেতু নাদির তার বাবাকে রেখে বিদেশে যেতে রাজি হয় না, তাই সিমিন তার ডিভোর্স লেটারে সাইন করে দেয়। কিন্তু বিচারক সিমিনের ডিভোর্স লেটারটি অ্যাকসেপ্ট করে না, কারণ বিচারকের মনে হয় এই কারণটি যথেষ্ট না একটি ডিভোর্স হওয়ার জন্য। ডিভোর্স লেটার অ্যাকসেপ্ট না করায় সিমিন সেখান থেকে রেগে মেগে বের হয়ে যায় এবং সিমিন নাদিরের বাড়ি থেকে একেবারে চলে যায়। আর যাওয়ার আগে সে রাজিয়া নামক একজন কাজের মহিলাকে ঠিক করে দিয়ে যায়, যাতে করে তার ঘরের কাজ রাজিয়া করতে পারে, সে সাথে নাদিরের বাবার দেখাশোনাও করতে পারে। মূলত রাজিয়া কোনো কাজের মহিলা ছিল না, সে বাধ্য হয়ে এসেছে এখানে কাজ করতে। রাজিয়ার হাজবেন্ড অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে, আর ঋণ পরিশোধ না করতে পারায় তাকে প্রায় জেলে যেতে হয়। আর রাজিয়া এখানে এসেছে কাজ করতে সামান্য কয়েকটা টাকা উপার্জন করার জন্য, যাতে সে তার হাজবেন্ডের দেনাগুলো পরিশোধ করতে পারে। কিন্তু রাজিয়ার কাজটা একদম সহজ ছিল না। সে যেদিন প্রথম কাজে আসে সে দেখে নাদিরের বাবা তার নিজের প্যান্টেই প্রসাব করে দেয়। তার অবস্থা এতটাই খারাপ। আর রাজিয়া ছিল খুবই ধার্মিক একজন মহিলা, সে পরপুরুষকে একদমই ছুঁইতে চাচ্ছিল না। সে নাদিরের বাবাকে না ছুঁয়ে তার ড্রেস চেঞ্জ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর নাদিরের বাবাও এতটাই বৃদ্ধ ছিল যে সে রাজিয়ার কথা বুঝতেও পারে না। তখন রাজিয়া বাধ্য হয়ে তার পরিচিত একজন ইসলামিক ব্যক্তির কাছে ফোন দেয়। রাজিয়া তাকে জিজ্ঞাসা করে, আমি কি কাজের প্রয়োজনে একজন 70-80 বছরের লোক যে কিনা নিজে কিছুই করতে পারে না তাকে কি স্পর্শ করতে পারবো? তার ময়লা কাপড় কি চেঞ্জ করে দিতে পারবো? তখন সেই ইসলামিক ব্যক্তি তাকে বলে, হ্যাঁ রাজিয়া তুমি পারবে, আর এতে তোমার কোনো পাপও হবে না। এই কথা শুনে রাজিয়া নাদিরের বাবার কাপড় চেঞ্জ করে দেয়, কিন্তু তার মাথা থেকে এই বিষয়টা কোনোভাবেই যাচ্ছিল না, কারণ আগেই বলেছি রাজিয়া ছিল খুব ধার্মিক একটা মহিলা। রাজিয়ার একটা মেয়ে ছিল, সে প্রতিদিন তার মেয়েকে নিয়েই এই বাড়িতে কাজ করতে আসতো, এবং রাজিয়া প্রেগনেন্ট ছিল। এভাবেই কেটে যাচ্ছিল রাজিয়ার দিন। কিন্তু একদিন নাদির এবং তার মেয়ে হঠাৎ করেই বাসায় চলে আসে। তারা বাড়ি থেকে অনেক ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কেউই দরজা খুলে না। তখন বাধ্য হয়ে নাদির তার পকেটে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে, আর ভিতরে ঢুকে সে দেখে তার বাবার হাত বিছানার সাথে বাঁধা আর সে ফ্লোরে পড়ে আছে। এই দৃশ্য দেখে নাদির খুবই ঘাবড়ে যায়। সে দ্রুত তার বাবার কাছে যায়। নাদিরের বাবার নিথর দেহ দেখে নাদিরের মেয়ে ও নাদির ভাবে তার বাবা হয়তো মারা গেছে। নাদিরের মেয়ে অনেক কান্নায় ভেঙে পড়ে দাদার জন্য, কিন্তু নাদির একটু ভালো করে লক্ষ্য করে দেখে তার বাবা আসলে মারা যায়নি, তিনি এখনো বেঁচে আছে। নাদির তার বাবাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করে। সে সাথে সে তার মেয়েকে বলে, তুমি বাসাটা ভালোভাবে একটু চেক করে দেখো, রাজিয়া হয়তো অনেক কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেছে। নাদিরের মেয়ে তাই করে,
আর এর মধ্যে রাজিয়া তার মেয়েকে নিয়ে ঘরে ঢোকে। আর রাজিয়াকে দেখে নাদির প্রচণ্ড রেগে যায়। নাদির রাজিয়ার উপর অনেক রাগারাগি করতে থাকে। সে রাজিয়াকে বলে, তুমি আমার ঘর থেকে টাকা চুরি করেছো, আর তুমি প্রতিদিনই এমন করো। তুমি আমার বাবাকে রেখে এভাবেই প্রতিদিন বাইরে যাও। আজ ভাগ্য ভালো যে আমি হঠাৎ বাড়ি এসেছি, তা না হলে আমি এই সত্যটা তো জানতেই পারতাম না। নাদির রাজিয়াকে চলে যেতে বলে, আর বলে যে আমি তোমাকে একটা টাকাও দেবো না, কারণ তুমি অনেক টাকা এর মধ্যে চুরি করেছো। অন্যদিকে রাজিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করে। সে বলে, আমি চুরি করিনি, আমার উপর দয়া করে চুরির কোনো দোষ দিবেন না। আমি পেটের কষ্টে এখানে কাজ করতে এসেছি, তাই বলে চুরি করতে আসিনি। রাজিয়া অনেক কাঁদতে থাকে আর সে বলে যে আমার কোরআনের কসম, আমি চুরি করিনি, আর আমার এই কাজের টাকাটা আমার আজকে অনেক প্রয়োজন। কিন্তু নাদির তার কোনো কথাই শোনে না। নাদির প্রচণ্ড রেগে রাজিয়াকে ঘর থেকে বের করে দিয়ে তার বাবার কাছে এসে তাকে সেবা করতে থাকে। এর মধ্যে রাজিয়া আবার সেখানে আসে। সে নাদিরের কাছে তার প্রাপ্য টাকার জন্য খুব রিকোয়েস্ট করতে থাকে, আর এটার জন্য নাদির আরও বেশি রেগে যায়। সে রাজিয়াকে দরজার কাছে নিয়ে যায় এবং ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। নাদির দরজা বন্ধ করে দেয় আর সে দেখে রাজিয়া বাইরে পড়ে গেছে। তখন পাশের একজন মহিলা এসে তাকে উঠিয়ে নেয়। এরপর সিচুয়েশন আরও খারাপ হয়। কিছুক্ষণ পর নাদিরের ওয়াইফ নাদিরকে ফোন করে বলে, তুমি রাজিয়াকে যে ধাক্কা দিয়েছিলে তার জন্য রাজিয়ার পেটের বাচ্চাটা মারা গেছে। এরপর নাদির এবং সিমিন চলে যায় হসপিটালে রাজিয়াকে দেখার জন্য। সেখানে যাওয়ার পরই সেখানে দেখা হয় রাজিয়ার হাজবেন্ডের সাথে। রাজিয়ার হাজবেন্ড নাদিরকে আগে থেকেই চিনত। সে নাদিরকে দেখা মাত্রই প্রচণ্ড রেগে যায় আর তাকে মারতে যায়, আর বলে, তোমার কারণে আমার সন্তানটা মারা গেছে, আমি কোনোভাবেই তোমাকে মাফ করব না, আমি আমার মৃত সন্তানের বিচার চাই। এরপরে এই ঘটনাটি চলে যায় স্থানীয় কোর্টে। সেখানে বিচারক নাদিরকে বলে, এই ঘটনায় যদি প্রমাণিত হয় আপনার কারণে বাচ্চাটা মারা গেছে, তাহলে আপনার 3 বছরের জেল তো অবশ্যই হবে। নাদির বিচারককে বলে, বিশ্বাস করুন, আমি জানতাম না যে রাজিয়া প্রেগনেন্ট ছিল। আমি যদি জানতাম তাহলে রাজিয়াকে ধাক্কা দেওয়া তো দূরের কথা, আমি তার সাথে খারাপ ব্যবহারটুকুও করতাম না। নাদির আরও বলে, আমার বাবাকে রাজিয়া ওই দিন বেঁধে রেখে বাইরে গিয়েছিল, যার ফলে আমার বাবা প্রায় মারাই গিয়েছিল, তাই আমি আমার নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। এসব কথা রাজিয়ার হাজবেন্ড শুনে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন ওই বিচারক রাজিয়ার হাজবেন্ডকে বলে, আপনি যদি এরকম উল্টাপাল্টা কথা বলতে থাকেন, আপনাকে আমি এখনই জেলে পাঠাবো। এভাবেই রাজিয়ার কেসটা চলতে থাকে। নাদির তার মেয়ের টিচারকে জিজ্ঞাসা করে সে যেন কোর্টে সাক্ষী দেয়। নাদির রাজিয়ার প্রেগন্যান্সির ব্যাপারে কিছু জানতো না। সেই অনুযায়ী নাদিরের মেয়ের টিচার কোর্টে গিয়ে সেই সাক্ষী দেয়। আর এই বিষয়টা যখন রাজিয়ার হাজবেন্ড জানতে পারে, সে খুবই রেগে যায়। সে নাদিরের মেয়ের টিচারের স্কুলে যায় আর তাকে অনেক গালমন্দ করতে থাকে। সেই টিচারকে বলে, আপনি ইচ্ছে করেই মিথ্যে সাক্ষী দিয়েছেন, তাই না? আপনি যদি সত্যি সাক্ষী দিয়ে থাকেন তাহলে এটা আপনি কোরআন শরীফ ছুঁয়ে আমাকে বলুন। মামলার পরবর্তী শুনানির দিন রাজিয়ার হাজবেন্ড আবার উল্টাপাল্টা কথা বলতে থাকে বিচারককে। আর বিচারক এটাও জানতে পারে যে রাজিয়ার হাজবেন্ড ওই শিক্ষকের স্কুলে গিয়ে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আর এইসব কারণে রাজিয়ার হাজবেন্ডকে বিচারক 3 মাসের জেল দিয়ে দেয়। আর এটা শুনে রাজিয়া প্রচণ্ড ভেঙে পড়ে। সে বিচারককে অনেক রিকোয়েস্ট করে বলে যে আমার স্বামী অনেক দেনার দায়ে জর্জরিত, যার ফলে সে অনেক ডিপ্রেশনে থাকে, সে মানসিকভাবে একদমই সুস্থ না। কিন্তু বিচারক তো তার রায় দিয়েই দিয়েছে। অন্যদিকে নাদির জানতে পারে যে ওই দিন রাজিয়া তার বাবাকে রেখে একজন গাইনি ডাক্তারের কাছে গিয়েছিল। আর তখন নাদিরের মনে হয় রাজিয়ার হাজবেন্ড তাকে অনেক মারধর করেছিল, যার জন্য সে গাইনি ডাক্তারের কাছে গিয়েছিল। কিন্তু একদিন নাদিরের মেয়ে নাদিরকে বলে, বাবা, আমি জানি যে তুমি জানতে রাজিয়া আন্টি প্রেগনেন্ট ছিল, কারণ আমি দেখেছিলাম। তোমার সামনে রাজিয়া আমার টিচারের কাছ থেকে গাইনি ডাক্তারের নাম্বার নিয়েছিল, সেই সাথে সে তার প্রেগনেন্সির কথাও তখন বলেছিল। নাদির তখন তার মেয়েকে বলে, মা, তুমি যদি এই কথাটি কোর্টে বলো তাহলে আমার 3 বছরের সাজা হয়ে যাবে। নাদিরের মেয়ের সাক্ষ্যের দিন চলে আসে। সে কোর্টে যায় এবং সে তার বাবার কথা অনুযায়ী কোর্টে সে মিথ্যা বলে। তবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নাদিরের মেয়ে ভেতর থেকে একদম ভেঙে পড়ে। সে নিজেকে প্রচণ্ড অপরাধী ভাবতে শুরু করে। সে বুঝতে পারে সে মিথ্যা বলে অনেক বড় একটি পাপ করেছে, যেটা তার একদমই উচিত হয়নি। এদিকে নাদিরের ওয়াইফ সিমিন খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার হাজবেন্ডের যদি 3 বছরের সাজা হয়ে যায় কোনোভাবে, তাহলে তার প্রভাব তার মেয়ের ভবিষ্যতের উপর পড়বে। তাই সে রাজিয়াদের বাসায় যায় আর রাজিয়ার হাজবেন্ডকে কিছু টাকার অফার করে যাতে সে মামলাটি তুলে নেয়। রাজিয়ার হাজবেন্ড প্রথমে কোনোভাবে রাজি হয় না, কিন্তু তার আশেপাশের মানুষ রাজিয়ার হাজবেন্ডকে বুঝ দেয়, তোমার এই টাকাটা খুব প্রয়োজন, কারণ তুমি অনেক ঋণগ্রস্ত। এই টাকাটা হলে তুমি অনেকটাই ঋণ মুক্ত হতে পারবে। রাজিয়ার হাজবেন্ড তখন রাজি হয়ে যায়। সিমিন বাসায় ফিরে যখন তার হাজবেন্ড নাদিরকে এই কথা বলে, তখন নাদির এই কথা শুনে সে কোনোভাবেই রাজি হয় না, কারণ আমরা তো জানি নাদির মূলত একজন ভালো মানুষ ছিল। সে ভিতর থেকে অনেক অনুতপ্ত ছিল। সে কোনোভাবে চাচ্ছিল না যেন তার পাপের সাথে তার হোক। আর এটা শুনে সিমিন প্রচণ্ড রেগে যায়। সিমিন বলে যে তুমি থাকো তোমার মতো, আমি মেয়েকে নিয়ে এখান থেকে এখনই চলে যাচ্ছি। নাদির তার মেয়েকে নিয়ে চলে যেতে দেখে সে সিমিনের প্রস্তাবে রাজি হয়ে যায়। সেই মামলাটা শেষ করতে টাকা দিতে রাজি হয়। কিন্তু পরের দিন ঘটে অদ্ভুত আরেকটা ঘটনা। রাজিয়া সিমিনের সাথে দেখা করতে আসে। সে সিমিনকে বলে, আমি আপনার টাকাটা কোনোভাবে নিতে পারবো না। আমার মনে হয় তাহলে আমি অনেক বড় পাপ করে ফেলবো, যার ফলে আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবেন না।
সিমিন বলে, এটা কেমন কথা? আমরা তোমার ক্ষতি করেছি? পাপ তো আমার স্বামী করেছে, তাই আমরা সামান্য কিছু ক্ষতিপূরণ দিতে চাচ্ছি। তখন রাজিয়া সিমিনকে বলে, আমার পেটের বাচ্চা আপনার হাজবেন্ড নাদির নষ্ট করেনি। আপনার হাজবেন্ড আমাকে ধাক্কা দেওয়ার কিছুদিন আগে আমি আপনার শ্বশুরকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তখন আপনার শ্বশুর হঠাৎ মাঝ রাস্তায় চলে যায়, আর আমি তাকে বাঁচাতে গিয়ে একটি গাড়ি আমাকে পেছন থেকে এসে ধাক্কা দেয়, যার ফলে আমি পড়ে যাই। আর ওই দিন রাতে আমার পেটে প্রচন্ড ব্যথা করে, আর আমার মনে হয় যে আমার বাচ্চাটা ওই দিন রাতে মারা গিয়েছিল। তাই আপনাদের কাছ থেকে এই টাকাটা আমি কোনোভাবেই নিতে চাই না, কারণ এই টাকাটা আমার জন্য হারাম হয়ে যাবে। আর আমি গরিব হতে পারি, কিন্তু হারাম খেতে চাই না। সিমিন রাজিয়াকে কিছু না বলেই চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। নাদির, সিমিন আর তাদের মেয়ে রাজিয়াদের বাসায় গেছে। তারা সেখানে টাকাগুলো দিতেই গেছে। সেখানে রাজিয়ার হাজবেন্ড ছিল, আর সেই সাথে রাজিয়ার হাজবেন্ড যাদের কাছে টাকা ধার নিয়েছিল এমন অনেকগুলো লোকও সেখানে ছিল। তারা সবাই টাকার জন্য অপেক্ষা করছিল, কিন্তু নাদির বলে, আমি টাকাগুলো শুধুমাত্র রাজিয়ার হাতে দিতে চাই। তখন রাজিয়ার হাজবেন্ড ভেতরে যায় রাজিয়াকে ডাকতে, কিন্তু রাজিয়া আসতে রাজি হয় না, কারণ আমরা তো জানি রাজিয়া এই হারামের টাকাগুলো নিতে চায় না। আর এটা শুনে রাজিয়ার হাজবেন্ড প্রচন্ডভাবে রেগে যায়। সে বলে, ঘরের মধ্যে এতগুলো পাওনাদার বসা, আর তুমি এখন এই টাকাগুলো নিতে রাজি হচ্ছ না? রাজিয়ার হাজবেন্ড অনেক রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন রাজিয়া সামনে আসে, আর সে সকল পাওনাদারদের সামনেই কাঁদতে থাকে। আর সিমিনকে বলে, আমি আপনাকে নিষেধ করেছিলাম এই টাকাগুলো নিয়ে এখানে আসতে। আপনি কেন আসলেন? আপনার কি লাভ হলো আমার সংসারটাকে নষ্ট করে, আর এই মানুষগুলোর সামনে আমাকে ছোট করে? আমি তো শুধুমাত্র হারাম খেতে চাইনি। এরপরের দৃশ্যে দেখা যায় নাদিরা সিমিনের মেয়েকে কোর্টে ডাকা হয়েছে। বিচারক তাকে জিজ্ঞাসা করে, তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবার কাছে নাকি তোমার মায়ের কাছে? আর আমরা বুঝতে পারি নাদির আর সিমিনের ডিভোর্সটা হয়ে গেছে। বিচারক যখন নাদিরের মেয়ের কাছে এই প্রশ্নটা করে, তার মেয়ে প্রচন্ডভাবে কাঁদতে থাকে। আর সে বিচারককে জিজ্ঞাসা করে, আমাকে কি উত্তরটা এখনই দিতে হবে? বিচারক তাকে বলে, হ্যাঁ, তোমাকে উত্তরটা এখনই দিতে হবে। তখন নাদিরের মেয়ে বলে, আমি জানি যে আমি কার সাথে থাকতে চাই, কিন্তু সেই উত্তরটা আমি আমার বাবা মায়ের সামনে দিতে চাই না। নাদিরের সিমিন বাইরে চলে যায়, আর দুইজন দুই পাশে দাঁড়িয়ে থাকে। আর তাদের এই অপেক্ষার দৃশ্য দিয়েই মুভিটা এখানে শেষ হয়ে যায়। বুঝতে পারছি মুভির শেষটা আপনাদের কাছে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করেন, এর থেকে ভালো শেষ আর হয় না, কারণ পরিচালক সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিয়েছে। কারণ আমি আপনাদের প্রথমেই বলেছি, এটা শুধু মুভি না, এটা বর্তমান সমাজের অনেক বড় একটা বাস্তবতা, যেখানে নাদিরা সিমিনের মতো ডিভোর্স প্রতিনিয়ত হয়ে চলেছে। আর এই ডিভোর্সের ফলাফল সবার জীবনে একরকম হয় না। তাই এই মুভির শেষটা আপনারা আপনার মতো করেই সাজিয়ে নিন। আর এই মুহূর্তে আপনি কি ভাবছেন মুভিটা দেখার পরে? একটু কমেন্ট করে জানাবেন। নাদিরা সিমিনের মেয়ে আসলে শেষ পর্যন্ত কার কাছে গিয়েছিল? সে কি তার বাবাকে চয়েস করেছিল না মাকে? সবশেষে একটা কথা বলতে চাই, একটা ডিভোর্স শুধুমাত্র দুইজন মানুষকে বিচ্ছেদ করে না, বিচ্ছেদ হয় অনেকগুলো স্বপ্নের। আর সেই সাথে সন্তানরা হারায় তার বাবা মার প্রকৃত ভালোবাসা। তাই নিজের জায়গা থেকে হলেও একটু কম্প্রোমাইজ করতে শিখুন। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।